সবাইকে স্বাগত জানাই শিক্ষালোভীতে। আজকের এই ভিডিওতে আমি মিসলেনিয়াস 2019-এর যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিলো সেই ম্যাথের কোশ্চেন নিয়ে আজকে ডিসকাশন করব। এর আগে অলরেডি মিসলেনিয়াস 2024 এবং মিসলেনিয়াস 2018-এর কোশ্চেন নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি। এটা আজকে মিসলেনিয়াসের থার্ড ভিডিও। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি বাকি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা মেনলি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছে। মিসলেনিয়াস ছাড়াও অন্য যে কোনো পরীক্ষা WBPSC বা WBKP যে কোনো পরীক্ষা হোক না কেন যারাই প্রিপারেশান নিচ্ছে সবার সাথে ভিডিওটি শেয়ার করো। তো চলো দেখো শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার পার ঘন্টা পদবেগে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। মানে ধরো একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, তার লেন্থ কত হচ্ছে 100 মিটার এবং এদিক থেকে উল্টো দিক থেকে একজন ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে। ঠিক আছে, তো এখন দেখো যখন কোনো একটা ট্রেন একজন মুভিং ব্যক্তিকে অতিক্রম করবে, ট্রেন কত ডিস্টেন্স অতিক্রম করবে? ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এখন দেখো যেহেতু একে অপরের দিকে আসে সেখানে এখানে কী হবে, রিলেটিভ স্পিডের কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, তো রিলেটিভ স্পিডের কনসেপ্ট কী বলছে, যদি একে অপরের দিকে আসে তাহলে তাদের স্পিডটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক, আবার আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো আবার কি বললাম যে যখন একটা ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে, ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তো ট্রেনের দৈর্ঘ্য কত এখানে 100 মিটার। ঠিক আছে, টাইম কত নিচ্ছে 6 সেকেন্ড, তাহলে কী হলো 100/6 মিটার পার সেকেন্ড এটা আসলো। ঠিক, বা এটাকে যদি আমি কাটাকুটি করে লিখি তাহলে 50/3 মিটার পার সেকেন্ড এটা আসলো স্পিড, রিলেটিভ স্পিড। ঠিক আছে, অর্থাৎ কি এখানে কি হচ্ছে, তোমার ট্রেনের স্পিডও আছে আবার এদিকে ব্যক্তির স্পিডও আছে, দুটো স্পিড যোগ হয়ে গেছে, তাই তো। তো ট্রেনের স্পিড লেটসে x হচ্ছে আর ব্যক্তির স্পিড কত হচ্ছে 5, কিন্তু এটা কিসে আছে, কিলোমিটার পার ঘন্টা আছে, আর এটা কিসে আছে, মিটার পার সেকেন্ডে আছে। তো মিটার পার সেকেন্ডটাকে তুমি কিলোমিটার পার আওয়ারে নাও, তাহলে 50/3, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে কী করবো, কত দিয়ে গুণ করবো, 18/3 দিয়ে, সরি 18/5 দিয়ে গুণ করবো। ঠিক, 18/3 নয় 18/5। তো 3 দিয়ে কাটলে কত হচ্ছে 6, এদিকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 12 নয় 10, 5×10 = 50, তাহলে 6×10 কত হচ্ছে 60। তাহলে x+5 = কত হচ্ছে 60, এখান থেকে পেলাম x = কত হচ্ছে তোমার 55। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে, ট্রেনের যে স্পিড সেই স্পিডটা কত হচ্ছে 55 কিলোমিটার পার ঘন্টা। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো একটি দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। লেটস এটা হচ্ছে কোনো একটা দ্রব্যের সিপি, তো 950 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে কিছু পরিমাণ লস হচ্ছে। যদি 1060 টাকায় বিক্রি করা হয় তাহলে কী করছে, দেখো কী বলছে, 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ঠিক, তাহলে 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতিটা হচ্ছে তার থেকে 20% বেশি প্রফিট হচ্ছে। ঠিক, তো তুমি ধরো যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, অর্থাৎ যদি 950 টাকায় বিক্রি করা হয় সেখানে যদি 5-এর লস হয়, ঠিক আছে, 1060 টাকায় বিক্রি করলে কত প্রফিট হচ্ছে, তার থেকে 25%, মানে 5-এর উপরে 1 বেশি, তেমন কত হচ্ছে 6। ঠিক আছে, তো এটাকে তুমি এক্সের টার্মেও লিখতে পারো 5x 6x। ঠিক আছে, তো এখানে দেখো যদি আমি এক্সের রেসপেক্টে দেখি তাহলে গ্যাপটা কত হচ্ছে, এদিকে 5x ওদিকে 6x, টোটাল কত হচ্ছে 11x। ঠিক আছে, আবার যদি এখানে টাকার রেসপেক্টে দেখো, একবার বিক্রি করা হচ্ছে 950, একবার বিক্রি করা হচ্ছে কত 1060, টোটাল ডিফারেন্স কত হচ্ছে 110 টাকার। ঠিক আছে, তাহলে 11x এর মান কত হচ্ছে 110 টাকা, এক্স সমান কত হচ্ছে 10 টাকা। তাহলে এখন দেখো যদি 950 টাকায় বিক্রি করা হয় তাহলে লস কত হচ্ছিল 5x টাকা। তার মানে কি এই 950 প্লাস 5x যদি হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি কী আসবে, সিপি আসবে। তাহলে সিপির মান কত হচ্ছে, দেখো সিপি = হচ্ছে 950 প্লাস 5x মানে কি 5×10 মানে 50, তাহলে কস্ট প্রাইস কত আসলো 1000 টাকা। এখন বলছে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 20% যদি লাভে বিক্রি করতে হয় তাহলে কস্ট প্রাইসের উপরে 20% বাড়িয়ে লিখতে হবে। তো 1000 টাকার 20% কত হচ্ছে 200 টাকা। তাহলে এর সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইসের পাশে লিখছি দেখো 1000 প্লাস হচ্ছে 200, টোটাল কত হলো 1200। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে 1200 টাকায় বস্তুটি বিক্রি করলে কী হচ্ছে তোমার 20% লাভ হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়,
যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয় তাহলে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 1/10। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম যদি এখন 10 টাকা হয় 1 বছর পরে কত কমছে? 1 কমছে, তার মানে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে লেটস সে আজকে যদি কোনো একটা বস্তুর দাম x টাকা হয় 1 বছর পরে কত হবে বলো তো? 10-এর উপরে 1 কমেছে, মানে কত হয়ে গেছে? 9 হয়ে গেছে। তাহলে আজকে যে 1 বছর পরে যে দামটা হবে সেটা অ্যাকচুয়ালি কত হবে? x এর 9-এর 10 গুণ। তো এটা গেল 1 বছর পরে। তাহলে 2 বছর পরে কত হবে? 2 বছর পরে এটা হবে। এটাই দেখো বলে দিয়েছে, এইটাই হচ্ছে 1,62,000 টাকা। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী বলছে যে আজকে যদি 1,62,000 টাকা হয় 2 বছর আগে কত ছিল? তো 2 বছর আগে আমি ধরে নিচ্ছি x ছিল, তার থেকে 9/10 হয়েছে, তার থেকে 9/10 হয়েছে, এইভাবে হয়েছে। ঠিক আছে, তো দেখো 9 কত হচ্ছে? 81। 81 দিয়ে কাটলে 162 কতবার কাটবে? 2বার কাটবে। তাহলে কত হলো এখানে? 2000। তাহলে এক্সের ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে 2 এর পরে কটা শূন্য? 3টা আর 2টো 5টা শূন্য, তার মানে কত হচ্ছে? 2 লাখ। তাহলে ওই মেশিনটির 2 বছর আগে কত মূল্য ছিল? 2 লাখ টাকা। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। তো স্থির জলের নৌকার গতিবেগ আমরা কী দিয়ে লিখি? সেটাকে এক্স দিয়ে লিখি। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 10 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের গতিবেগ কী দিয়ে লিখি? ওয়াই দিয়ে লিখি। তো ওয়াইয়ের মান এখানে দেওয়া নেই, দেখো ওয়াইয়ের মান আমি লেটসে ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, তখন বলছে একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে মানে কি? স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়, তাহলে স্রোতের বেগ কত? মানে কি বলছে? 26 কিলোমিটার স্রোতের অভিমুখে যেতে যে সময় লাগবে, স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যেতে সেই সময় লাগবে। তাহলে দেখো এখানে অভিমুখে অর্থাৎ ডাউন স্ট্রিম স্পিড কত হবে? 10 + ওয়াই। আর বিপরীতমুখে অর্থাৎ আপ স্ট্রিম স্পিড কত হবে? 10 - ওয়াই। ঠিক আছে, তো এখানে দেখো 26 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে কত সময় লাগবে? 26 বাই তার ডাউন স্ট্রিম স্পিড, সেটা কত হচ্ছে? 10 + ওয়াই। এটা কার সাথে সমান হবে? 14/10 - ওয়াইয়ের সাথে সমান হবে। দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 13। 2 দিয়ে কাটলে 7, কোনাকুনি গুণ করো। তাহলে 13×10 কত হচ্ছে? 130 - 13 ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 70 + 7 ওয়াই। ওয়াইগুলোকে এপাশে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে? 13 আর সাথে 20 ওয়াই। 20 ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 130 থেকে 70 বাদ দিলে কত হচ্ছে? 60। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 3। অর্থাৎ কী হচ্ছে? স্রোতের বেগ কত হবে? স্রোতের গতিবেগ হবে 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় কত হচ্ছে? 3 কিলোমিটার পার আওয়ার কী হচ্ছে তোমার? স্রোতের বেগ, অর্থাৎ ঘন্টায় 3 কিলোমিটার। এটা অ্যান্সার হবে অপশান সি। দেখো এটি কি বলছে? এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ 44 দিনে শেষ করে। পুরো কাজটি বি একা কত দিনে করতে পারবে? তো দেখো এক্ষেত্রে যদি এ এর এফিসিয়েন্সি এ হয়, এ এর এফিসিয়েন্সি হলো ই আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে বি, অর্থাৎ কি এ একদিনে এ কাজ করছে, বি একদিনে বি কাজ করছে। তাহলে তারা যদি একসাথে কাজ করে একদিনে কত কাজ হবে বলো তো? এ প্লাস বি কাজ হবে। তো একদিনে যদি এ প্লাস বি হয় 30 দিনে কত হবে? এ প্লাস বি ইন্টু 30। এটাই হচ্ছে তারা টোটাল কাজ করছে। আবার বলছে সেই কাজটাই কি করছে? এ 16 দিন করার পর বি বাকি কাজ 44 দিনে শেষ করছে, অর্থাৎ এর এফিসিয়েন্সি এ হলে 16 দিনে কত করবে? এ ইন্টু 16 প্লাস বি 44 দিনে কত করবে? বি ইন্টু 44। তাহলে দেখো এ কে এক পাশে নিয়ে যাও, বিকে এক পাশে নিয়ে যাও, তাহলে 30A - 16A ইকুয়াল টু কত হচ্ছে? 44B - 30B। ঠিক, তাহলে এখান থেকে দেখো 14A ইকুয়াল টু কত হচ্ছে তোমার? 14B, অর্থাৎ এ ইকুয়াল টু কত হচ্ছে? বি, অর্থাৎ এ আর বি এর এফিসিয়েন্সি সমান হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে এ আর বি দুজনেই এক এফিসিয়েন্সিতে কাজ করছে, এক। ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে দেখো তো টোটাল কাজ কত হবে? এই ইকুয়েশনটাকে কাজে লাগাও। এ প্লাস বি মানে কত? 1 + 1 2, 2 × 30, এছাড়া হচ্ছে টোটাল কাজ। ঠিক আছে, তো বলছে বি একা পুরো কাজটি কত দিনে করবে? তো এইটা হচ্ছে টোটাল কাজ, এইটাকে তুমি যদি বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তো বি এর এফিসিয়েন্সি কত ধরেছি? 1, তাহলে 2/30 × 1 মানে কত? 60, অর্থাৎ কী হচ্ছে? 60 ডেজে কী করবে? বি কাজটি করতে পারবে, অর্থাৎ অ্যান্সার কত হবে? 60। নেক্সট কোশ্চেন দেখো 81 কি বলছে? বলছে বার্ষিক 16.23% হারে 3 বছরে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 1270 টাকা। তবে ওই পরিমাণ টাকার একই সময়ে একই হারে সরল সুদ কত হবে? তো দেখো আমরা যদি এটাকে মানে এই 16.23টাকে ফ্র্যাকশানে ভেঙে নিই, 16.23
2/3%। এটাকে ফ্র্যাকশানে ভাঙলে কত হচ্ছে? 16.66%কে ফ্র্যাকশানে ভাঙলে কত হয়? 1/6। অর্থাৎ কোনো টাকা যদি 6 হয় তার উপর ইন্টারেস্ট কত হচ্ছে? 1। অর্থাৎ কত টাকাতে পরিণত হবে? 7 টাকাতে পরিণত হবে 6 টাকা। তো আমি দেখে নিই প্রথম বছরে কী হচ্ছে? 6 টাকা 7 টাকাতে পরিণত হচ্ছে। দ্বিতীয় বছরেও কী হবে? 6 টাকা 7 টাকাতে পরিণত হবে। তৃতীয় বছরেও 6 টাকা 7 টাকাতে পরিণত হবে। তাহলে আমি দেখে নিই যে 3 বছরে টোটাল কত টাকা কততে পরিণত হচ্ছে। দেখো এইটাকে বলা হচ্ছে কি তোমার রেশিও মেথড, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও মেথড। তো রেশিও মেথডে আমরা কোশ্চেনটাকে সলভ করবো, খুব সহজে হবে। তো দেখো কী করি, 3 বছরের এফেক্ট বার করার জন্য কী করবো? 6 × 6 × 6 মানে কত হচ্ছে? 216। 6-এর কিউব 216 হচ্ছে, আর এখানে 7-এর কিউব মানে কত? 343। অর্থাৎ যদি 216 টাকা রাখা হয় তাহলে 3 বছর পরে সেটা কততে পরিণত হচ্ছে? 343 টাকাতে পরিণত হচ্ছে। তো এখানে ইন্টারেস্ট কত হচ্ছে? দেখো 216 টাকা যদি 343-এ পরিণত হয় তাহলে 343 - 216 মানে কত হচ্ছে? 127 টাকা, ঠিক আছে? এইটার মানই দেখো বলে দিয়েছে কত? 1270 টাকা, ঠিক আছে? 1270 টাকা ইন্টারেস্ট হচ্ছে। তাহলে 127-এর মান যদি 1270 হয় তাহলে 1-এর মান কত হবে? 10। তাহলে দেখো আমার মূলধন কত ছিল? মূলধন ছিল 216। তাহলে 216-র মান কত হচ্ছে? 216-র মান হচ্ছে 2160 টাকা। তো এটা আমি পেলাম প্রিন্সিপাল। এরপরে তুমি সরল সুদ বার করো। সরল সুদ বার করার ফর্মুলা কি? I = PRT/100, ঠিক আছে? এখানে বসাও প্রিন্সিপাল কত? 2160। 2160 ইন্টু আর এর মান কত হচ্ছে? 16×2=3। 16×2=3 মানে কত? 348 আর 2 50/3। 50/3। PR হলো টি মান কত বলেছে? 3 বছর বলেছে, /100, ঠিক আছে? তো 3 দিয়ে 3 কাটলো, আচ্ছা, তারপরে 0 0 কেটে গেল। তাহলে 216 × 5 অর্থাৎ কত হচ্ছে? 5 × 200 মানে 1000 আর 580 1080। তাহলে 1080 কী হবে? অ্যান্সার। অর্থাৎ 3 বছর পরে একই টাকায় একই সুদের হারে সরল সুদ কত হবে? 1080 টাকা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না? অর্থাৎ লেটসে আগে কত খরচ হচ্ছিল? 100 টাকা খরচ হচ্ছিল, এখন 25% বেড়েছে। তো খরচ কত হয়ে গেছে? 125 টাকা। কিন্তু তুমি কি চাইছো? তুমি খরচের পরিমাণ সেম রাখতে চাইছো, অর্থাৎ কি 100 টাকায় রাখতে চাইছো। তো দেখো এখন তোমাকে খরচের পরিমাণ কত কমাতে হবে? 125 থেকে যদি 100-তে আসতে চাও কত কমাতে হবে? 100 কমাতে হবে, ঠিক আছে? 100 কমাতে হবে। তো দেখো এখন যে 125 থেকে যদি 100-তে আসো তাহলে কত কমাতে হবে? 25 কমাতে হবে। কতর উপরে? 125-এর উপরে। তাহলে 125-এর উপরে 25 কমাতে হবে। তাহলে সেটা কত হচ্ছে? 1/5। তো এটাকে পার্সেন্টেজে করতে গেলে কী করবে? ×100 করে দাও। তার মানে কত হচ্ছে? 20%। তাহলে কী হচ্ছে? তোমাকে যে কেরোসিন তেলের যে ব্যবহার সেটা 20% কমাতে হবে, ঠিক? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে 6/7 / 8 এর চেয়ে এত মানে 6/7/8 কত বেশি? তো এইটা বেশি হচ্ছে, ঠিক আছে? তো এইটা থেকে এটা বিয়োগ করবো। দেখো ওই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করবো। তো দ্বিতীয়টাকে তুমি যদি ভালো করে দেখো অ্যাকচুয়ালি কত আছে? এইরকম আছে 6/7/8। তো এইটাকে আমি কীভাবে লিখছি দেখো, 8টাকে উপরে তুলে দাও, তাহলে 6 × 8 = 48/7 হচ্ছে। একইভাবে এইটাকে যদি ভেঙে লিখি তাহলে কত হবে বলো তো? 6/48 হবে, সরি 27টা 56 হবে, 6/56 হচ্ছে, ঠিক? 6/56 হচ্ছে। তো দেখো তাহলে এইটা থেকে ওটা বাদ যাবে, তাহলে 48/7 মাইনাস, আচ্ছা 6/56টাকে যদি আমরা কেটে কুটি নিই মানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, আর এখানে কত হচ্ছে? 28। 3/28 মাইনাস 3/28, এটার মান আমাকে বার করতে হবে। তো দেখো লসাগু কত হচ্ছে? 28 হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে 48 × 4 মানে কত? 192। 48 দিয়ে 96, 96 দিয়ে কত? 192 মাইনাস 3, তার মানে কত হচ্ছে? 189 / 28। দেখো এখানে নিচে 8 আছে, 4 আছে, 4 আছে, 6 আছে, অর্থাৎ কি এগুলো তো 8-এর মাল্টিপল না, 6-এর মাল্টিপলও না। 28 হচ্ছে 8-এর মাল্টিপলও নয়। তাহলে দেখো 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটো তো। 7 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 4। 7 দিয়ে কাটলে 7 × 2 = 14, থাকছে কত? 4 × 49 7 × 7 = 49, অর্থাৎ 27/4 হচ্ছে। তার মানে 4 × 6 = 24, 3 থাকছে, 6 × 3 = 4, 6 × 3 = 4 মানে
বি অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেছে? 6×3=4 অর্থাৎ বি অ্যান্সার হলো। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে কোশ্চেনটা তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেনটা এরকম আছে, 2x ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এইটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তো দেখো আমি কীভাবে লিখছি, এখানে লিখছি। ঠিক আছে, কী বলছে, তাহলে 2x ইকুয়াল টু কী হবে, কোনাকুনি গুণ করে দাও। 2x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। ঠিক, তো আমি 2xটাকে রেখে দিচ্ছি, এটাকে সলভ করার চেষ্টা করছি। দেখো কত হচ্ছে, 1 প্লাস 1 বাই, ঠিক আছে, নিচে কত হলো 1 মাইনাস এক্স হচ্ছে, আর এখানে কত হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স। তো এটা কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, 1 পড়ে থাকছে, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 1 প্লাস 1 মাইনাস এক্স হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হলো 2 মাইনাস এক্স, তাহলে 2x ইকুয়াল টু 2 মাইনাস এক্স হলো। ঠিক, তাহলে দেখো এটাকে এক্সটাকে এপাশে নিয়ে আসো, তাহলে 3x ইকুয়াল টু কত হবে 2, তাহলে x ইকুয়াল টু কত হবে 2/3, x ইকুয়াল টু কত হলো 2/3, অর্থাৎ অপশান বি অ্যান্সার হলো। ঠিক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়। ঠিক, আচ্ছা, ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে কত বছরে? তাহলে তুমি ধরো যদি আজকে 1 টাকা রেখে আসো, সে আফটার 5 ইয়ার্স কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 2 টাকাতে পরিণত হলো। তো এখন যখন 2 টাকা হয়েছে, সেইটা থেকে আরও 5 বছর পরে যেটা ছিল তার দ্বিগুণ হবে, অর্থাৎ 2 টাকা যদি থাকে তার দ্বিগুণ মানে কত, 4 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আরও 5 বছর পরে এই যে এটা ছিল সেটার দ্বিগুণ হবে, তাহলে 4 টাকা কততে পরিণত হবে, 8 টাকাতে পরিণত হবে। ঠিক আছে, তো বলছে কত বছরে 8 গুণ হবে। দেখো 1 টাকা ছিল, 8 টাকা হয়েছে, 8 গুণ হয়েছে, কত বছর হয়েছে, 5 আর 5 10 আর 5 15 বছর, অর্থাৎ 15 ইয়ারে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, সরি 8 গুণ হচ্ছে। এখানে দেখো আরও একটা, মানে এটা অ্যাকচুয়ালি যেভাবে যে ফর্মুলাতে আসে সেটা হচ্ছে যে ধরো এখানে 8 গুণ হচ্ছে। ঠিক আছে, 5 বছরে দ্বিগুণ হচ্ছিল, 5 বছরে কী হচ্ছিল, 1 থেকে 2 হচ্ছিল 5 বছরে। তো 8 গুণ করতে হবে, 8 গুণ মানে কত, 2-এর পাওয়ার কত হতে হবে, 3 হতে হবে। তো 2-এর পাওয়ার যদি 3 হতে হয়, এখানে 5কে সেই পাওয়ার যেটা করতে হচ্ছে সেটা দিয়ে গুণ করে দেবে, তাহলে 5×3 কত হচ্ছে 15, অর্থাৎ 15 বছর পরে কী হবে, এটা 8 গুণ হবে। ঠিক, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বলছে একটি পরীক্ষায় কোনো একটি ছাত্রকে একটি সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলা হয়, কিন্তু ভুলবশত সেই ছাত্রটি কী করেছে, সংখ্যার 5/6 অংশ নির্ণয় করেছে। তার ফলে তার যে উত্তর সে পেয়েছে সে প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত? তো এখন দেখো এমন একটা সংখ্যা আমি নেব, এমন একটা সংখ্যা আমি ধরবো যেটার আমি, দেখো নিচে কত আছে 6 দিয়েও ভাগ করতে পারবো, 16 দিয়েও ভাগ করতে পারবো, এমন কোনো সংখ্যা ধরবো। তো লেটসে তোমার কাছে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 6 আর 16-র কোনো মাল্টিপল, অর্থাৎ কত হচ্ছে, লেটসে 96x। ঠিক আছে, তো সে কী করছিল, 5/16 অংশ নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে এইটার 5/16 কত হবে, দেখো 96x এর 5/16, মানে 16 দিয়ে কাটলে 6 বার যাচ্ছে, তাহলে 5×6 30x, 30x আসতো, কিন্তু সে কী করেছে, 5/6 অংশ নির্ণয় করেছে। তো 5/6 অংশ যদি নির্ণয় করে দেখো 6 দিয়ে কাটলে কত হচ্ছে 16, অর্থাৎ 5×16 কত হচ্ছে 80x। তো দেখো 30x হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত, 80x। তো কত বেশি হয়েছে, 50x বেশি হয়েছে না, 50x বেশি হয়েছে। তো এই তারপরে তার উত্তর কত বেশি হয়েছে, 150, অর্থাৎ 50x এর মান কত হচ্ছে 150, x সমান কত হচ্ছে 3। তো বার করতে বলেছে সংখ্যাটি কত, তাহলে 96×3, সংখ্যাটি কত হবে, 96x মানে 96×3 মানে কত হবে, 300 থেকে 12 কম, 300 থেকে 12 কম হলে 288। ঠিক আছে, 288 অ্যান্সার হবে। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7, 8 এবং 10% বার্ষিক সুদে বিনিয়োগ করে। তার আয় এত টাকা হয়, তবে তার বিনিয়োগ করা মূলধন কত? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 6600। ঠিক আছে, যারা মিসলেনিয়াস, তোমরা যারা 2018-র পেপার দেখেছো, ঠিক আছে, সেম কোশ্চেন, সেম ডাটা দিয়ে কোশ্চেন হয়েছে 2018-র মিসলেনিয়াসে। ঠিক আছে, তো 2018-র মিসলেনিয়াসের যে পেপার আমি সলভ করিয়েছি সেটা তো অলরেডি এটা করে দিয়েছি, সেখান থেকে তোমরা সলিউশন দেখে নেবে। ঠিক আছে, দেখো এর পরের কোশ্চেন কী বলছে, 3টি গাড়ির অনুপাত 5:4:6, তো স্পিডের অনুপাত কত হচ্ছে,
5:4:6 বলছে একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির যে সময় লাগে, তো আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, অর্থাৎ ডিস্টেন্স যদি সেম থাকে, তিনটে ক্ষেত্রে ডিস্টেন্স সেম হচ্ছে, তো ডিস্টেন্স যদি সেম থাকে স্পিডের সাথে টাইমের রিলেশন কী হবে, ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/t হয়ে যাবে। তো এইটা যদি স্পিডের রেশিও হয় তাহলে টাইমের রেশিও কী হয়ে যাবে, ব্যস্তানুপাতিক, মানে ব্যস্তানুপাতিক হয়ে যাবে, মানে 1/5:1/4:1/6 হবে। তো এক্ষেত্রে বার করতে বলেছে তাদের যে সময় লাগে সেই সময়ের অনুপাত, তো সময়ের অনুপাত এটা, তো এইটাকে কী করতে হবে, সিম্পলিফাই করে লিখতে হবে। তো সিম্পলিফাই করতে গেলে কী করব, নিচে যেগুলো আছে অর্থাৎ 5, 4 আর 6 এদের লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো, তাহলে সরল অনুপাতে চলে আসবে। তো 5, 4 আর 6 লসাগু কত হচ্ছে, দেখো 5, 4 আর 6 লসাগু হচ্ছে 60, তো 60 দিয়ে গুণ করো, 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1/5 × 60 যদি করো কত হবে 12, ঠিক আছে। আচ্ছা 1/4 × 60 করলে কত হবে 15, ঠিক আছে। একইভাবে 1/6 × 60 করলে কত হবে 10, তাহলে 12:15:10, অর্থাৎ অপশান ডি অ্যান্সার হবে এক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয় তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত। দেখো ধরো একটা আয়তক্ষেত্র আছে এখানে, তো আয়তক্ষেত্র যেটা আছে তার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বলো তো, ক্ষেত্রফল হবে এ ইন্টু বি। বলছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার কমানো হয় দৈর্ঘ্য কত হয়ে যাবে a-4, আর প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়েছে তাহলে প্রস্থ কত হবে b+3, তাহলে একটা বর্গক্ষেত্র হয়ে গেল। তো যদি বর্গক্ষেত্র হয় a-4 = b+3 হবে, তাই তো, a-4 = b+3 হবে, কারণ কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এ আর বিকে এক পাশে নিয়ে আসো, তাহলে a-b = কত হচ্ছে এখান থেকে 7, এটা হলো 1 নম্বর ইকুয়েশন, নাম দাও, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কী হচ্ছে যে দুটো ক্ষেত্রে এই যে আয়তক্ষেত্র আছে আর এই যে বর্গক্ষেত্র আছে তাদের ক্ষেত্রফল সমান হচ্ছে, তাদের ক্ষেত্রফল যদি সমান হয়, দেখো আমি এটাকে ভেবে লিখছি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল এ বি, সেইটা কার সাথে সমান হবে a-4 × b+3 এর সাথে সমান হবে না, কারণ কি বাহু ইন্টু বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল, আর এর ক্ষেত্রে বাহু ইন্টু বাহু a × b। তাহলে দেখো সলভ করি, এ বি = কত হবে ab -4b + 3a -12, এটা হচ্ছে, ঠিক আছে। তো দেখো এ বি দিয়ে এ বি কেটে যাবে, ঠিক আছে। তো 3a -4b = কত হচ্ছে দেখো 12, তো এটাকে দেখো তো এইভাবে লেখা যায় কি না, 3a - 3b - b = 12, এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3a - 3b = কত হবে 21 হয়ে যাবে, এখানে বসিয়ে দাও। তো 21 - b = কত হচ্ছে 12, তাহলে b = কত হবে 21 থেকে 12 বাদ গেলে 9, তো b এর মান হয়ে যাচ্ছে 9, b এর মান যদি 9 হয়ে যায় তাহলে এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এই যে a - b = 7 এটাতে বসিয়ে দাও, এটাতে বসিয়ে দিলে কত হবে দেখো a - 9 = 7, তাহলে a = কত হচ্ছে 16, তাহলে a = হলো 16 আর b = হচ্ছে 9। তো বার করতে বলেছে কি আয়তক্ষেত্রের পরিসীমা, তো আয়তক্ষেত্রের পরিসীমা কত 2 × a + b, 2 × a + b, অর্থাৎ কত হচ্ছে 2 × 16 + 9, 16 + 9, 16 + 9 মানে কত 25, 25 × 2 মানে 50, তো পরিসীমা কত হবে 50 সেন্টিমিটার, ঠিক বুঝতে পেরেছ আশা করছি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার, একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে যাচ্ছে, তো ড্র করে নাও, এ আর বি দুটো স্টেশন আছে তাদের মধ্যে দূরত্ব কত 330 কিলোমিটার, ঠিক আছে। এ থেকে যেটা যাচ্ছে সে সকাল 8টায় যাত্রা শুরু করছে এবং তার স্পিড কত হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, আর বি থেকে যে আসছে সে 9টায় যাত্রা শুরু করছে, তার স্পিড কত হচ্ছে 75 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তো এখন দেখো যখন একটা ট্রেন অন্য একটা ট্রেনের দিকে যাচ্ছে অর্থাৎ একে অপরের দিকে আসছে তখন আমরা কী করবো রিলেটিভ স্পিডের কনসেপ্ট কাজে লাগে, ঠিক আছে। তো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে মনে রাখবে দুজনের স্টার্টিং টাইম অর্থাৎ দুজনের জন্য একই সময়ে শুরু করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি একটা ট্রেন 8টার সময় যাত্রা শুরু করছে আর একটা ট্রেন 9টার সময় যাত্রা শুরু করছে, ঠিক। তাহলে যেহেতু এদের স্টার্টিং টাইমটা আলাদা তো আমি স্টার্টিং টাইমটাকে এক করে নেওয়ার চেষ্টা করছি। দেখো যে 8টা থেকে যাচ্ছিলো তাকে যদি আমি 1 ঘন্টা চালিয়ে দিই তো 1 ঘন্টায় সে কত যাবে 60 কিলোমিটার, লেটসে সে এই পর্যন্ত চলে গেছে 60 কিলোমিটার, তো এও তখন 9টার সময় দাঁড়িয়ে আছে আর এও 9টার সময় দাঁড়িয়ে আছে,
ঠিক আছে। তো এখন আমি রিলেটিভ স্পিডের কনসেপ্ট কাজে লাগাবো। তো দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ডিস্টেন্স কত সেটা বার করো। টোটাল ছিল 330, তার মধ্যে 60 চলে গেছে, তাহলে থাকছে কত? 270 কিলোমিটার। তাহলে দেখো এই 270 কিলোমিটার যেতে তারা কত সময় নেবে সেটা বার করো। তাহলে টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত হচ্ছে দেখো, 270 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। স্পিড কত হবে দেখো, একে অপরের দিকে আসছে, তাহলে কী হবে? স্পিড যোগ হয়ে যাবে। তো একজনের হচ্ছে 60 কিলোমিটার, একজনের হচ্ছে 75 কিলোমিটার। তাহলে 60 যোগ 75 মানে কত? 135 কিলোমিটার পার আওয়ার। আর এটা ছিল কত? এত কিলোমিটার। তাহলে টাইম ইকুয়াল টু কত লাগছে দেখো, 135 দিয়ে কাটলে 2, অর্থাৎ কত হচ্ছে? 2 আওয়ার। ঠিক আছে। তো এই 2 আওয়ার কখন থেকে হচ্ছে বলো তো? 2 আওয়ারটা হচ্ছে 9টার পর থেকে। তাহলে 9টার পর থেকে যদি 2 ঘন্টা হয়, তাহলে সেটা কতক্ষণ হবে? সকাল 11টায় তারা মিলিত হচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 91 বলছে দেখো এ আর বি এর বার্ষিক আয়ের অনুপাত। তাহলে ইনকামের অনুপাত কত হচ্ছে দেখো, A/B এর বলে দিয়েছে 5:4। আর তাদের বার্ষিক ব্যয় অর্থাৎ এক্সপেন্ডিচার, খরচের অনুপাত কত হচ্ছে? খরচের অনুপাত হচ্ছে 3:2। দুজনে যদি প্রত্যেকে কত 1600 টাকা করে সঞ্চয় করে, দেখো তো দুজনে কত করে সঞ্চয় করছে। যদি এ 5 ইনকাম করে 3 খরচ করছে, অর্থাৎ কি 2 সেভিংস করছে। তো এর সেভিংস কত হচ্ছে? 2। আর এ 4 ইনকাম করে 2 সেভিংস করছে, এই 2 খরচ করছে, তাহলে সেভিংস কত হচ্ছে? 2, অর্থাৎ কি সেভিংস প্রত্যেক ক্ষেত্রে কত হচ্ছে? 2। এটার মানই বলে দিয়েছে কত দেখো, প্রত্যেকে 1600 টাকা করে সেভ করছে। 2 এর মান যদি 1600 হয়, তাহলে 1 এর মান কত হবে? 800 বার করতে বলেছে। এর বার্ষিক আয়, এর বার্ষিক আয় কত ছিল? 5। তাহলে 1 এর মান যদি 800 হয়, 5 এর মান কত হবে? 4000। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি ও 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? দেখো টোটাল রান করেছে কত? 98। এর মধ্যে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে কত করেছে? 4টে বাউন্ডারি। 4টে বাউন্ডারি মানে কি? 4 4 একটা বাউন্ডারি মানে 4 রান। তো 4 4 কত হচ্ছে? 16 রান হচ্ছে এখানে। আর 6টি ছক্কা আছে মানে কত? 6 × 6 মানে কত? 36। তাহলে টোটাল দেখো তো বাউন্ডারিতে কত রান করেছে? 36 আর 16 মানে 52। তাহলে টোটাল 98 এর মধ্যে 52 রান সে বাউন্ডারিতে করেছে। তাহলে বাকি থাকছে কত? 46। এই যে 46 রান যেটা আছে, সে সেটা কিসে করেছে? সে সেটা দৌড়ে রান করেছে। তো এটাই বার করতে বলেছে মোট রানের কত শতাংশ। তাহলে দেখো দৌড়ে রান করেছে 46, মোট রান কত হচ্ছে? 98। ঠিক আছে, পার্সেন্টেজে করতে গেলে × 100 করো। ঠিক আছে, তো দেখো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 23, 2 দিয়ে কাটলে এটা 49, অর্থাৎ কত হচ্ছে? 2300 ডিভাইডেড বাই 49। তো দেখো 49 দিয়ে যদি কাটি আমি, মানে ভাগ করি, 49 এখানে হচ্ছে কত? 2300। ঠিক আছে, দেখো কতবার যাবে? 49 কতবার যাবে দেখো? 4 বার যাবে। 4 50 200, 5 50 250, তো যাচ্ছে না, 4 বারই যাচ্ছে। 4 বার গেলে কত হচ্ছে? 196। ঠিক আছে, থাকছে কত? 34, 340 মানে যদি আমি 7 বার নিই, 7 বার নিলে 343 হচ্ছে। তো 7 বার যাচ্ছে না, 46 বার, মানে 6 বার যাচ্ছে। ঠিক আছে, 6 বার যাওয়ার পরেও কিছু অবশিষ্ট থাকবে, অর্থাৎ 46-এর থেকে বেশি হবে, আবার 47-এর থেকে কম হবে, অর্থাৎ অপশান ডি অ্যান্সার হবে। ঠিক আছে, 46 পূর্ণ 46/49%। দেখো এটাকে পুরো ক্যালকুলেট করলে তো এটাই আসতো, কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট কাজে লাগালাম। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে আমি কোশ্চেনটাকে সলভ করলাম। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। 2001 সালে ওই শহরের লোক সংখ্যা এত ছিল, 1999 সালে কত ছিল? ঠিক আছে, তো দেখো যদি এটা কত হচ্ছে? 1999, আর এটা কত হচ্ছে তোমার? 2001, মানে কি 2 বছর পরে। তো প্রত্যেক বছর যদি 5% করে বৃদ্ধি পায়, দেখো তো তাহলে 2 বছরে কত বৃদ্ধি পাবে? তার জন্য আমরা যে ফর্মুলাটা আছে সেটা কাজে লাগাই। ফর্মুলাটা কি? A + B + AB/100। তার মানে কত হচ্ছে? 5 আর 5 10, 10.25 হচ্ছে না? অর্থাৎ কত হচ্ছে? এইখানে যেটা ছিল, এইখানে যদি 100 হয়, এইখানে কত হবে? 110.25। তো এইটার মান দেখো কত হচ্ছে? 11025, অর্থাৎ কত হচ্ছে? দেখো 1000 গুণ হচ্ছে। এইটা যেটা আছে 1000 গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকেও 1000 গুণ করে দাও। 100-র পরে আরও 3টে শূন্য,
ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1 লাখ, অর্থাৎ 1999 সালে লোক সংখ্যা কত ছিল 1 লাখ ছিল। খুব সহজ কোশ্চেন, আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো বলছে একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয়, রবিবার করে 510 জন আসে। সপ্তাহের অন্যান্য দিনে 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে শুরু হয় এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় কত হলো। দেখো এখানে এক্স্যাক্ট ডের সংখ্যা কতদিন সেটা দেওয়া নেই। তো যদি 1 মাস বলে, কোনো দিন সংখ্যা না দেওয়া থাকলে বা কোনো মাসের কথা উল্লেখ না থাকলে আমরা কত ধরে নেব, মাসটা 30 দিনে হচ্ছে। ঠিক আছে, তো দেখো সানডে দিয়ে শুরু হচ্ছে, তো সপ্তাহে টোটাল কত দিন হচ্ছে 7 দিন। তো সানডে হলো, বাকি হচ্ছে আরও কত দিন 6 দিন। ঠিক আছে, তো এটা গেল টোটাল কত দিন হয়ে গেল 7 দিন। পরের সপ্তাহে সেম হবে, সানডে প্লাস 6 ডে, টোটাল কত হচ্ছে 7 দিন। পরের সপ্তাহতেও সেম হবে, সানডে প্লাস 6 ডে, টোটাল কত হচ্ছে 7 দিন। ঠিক আছে, পরের সপ্তাহতে তাই হবে, সানডে প্লাস 6 ডে, টোটাল কত হলো 7 দিন। দেখো টোটাল কত হয়ে গেছে 28 দিন হয়ে গেছে, এখনও 2 দিন লাগবে। তো আরও একটা সানডে হবে, প্লাস হচ্ছে কত আরও একটা 6 ডে না, আর একটা 1 ডে। ঠিক আছে, তো এখন দেখো কি বলছে, এই যে দিনগুলোতে আছে এই দিনগুলোতে কতজন করে আসে, 240 জন করে আসে। ঠিক আছে, আর এখানে কতজন আসছে 510 জন করে আসে। তো এখন দেখো এই সানডেতেও যদি 240 জন করে আসতো তাহলে কিন্তু গড় কত হয়ে যেত 240 হতো। কিন্তু কি হয়েছে, সানডেতে দেখো 240 না আসে, কত আসছে 510 আসছে। তাহলে কত বেশি আসছে, দেখো 510 থেকে তুমি যদি 240 বাদ দাও, দেখতে পাবে কত হচ্ছে 270 বেশি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে, প্রত্যেক রবিবারে 270 করে বেশি আসে। তাহলে টোটাল কটা রবিবার হচ্ছে 1 2 3 4 5, 5টা রবিবার। 5টা রবিবারে দেখো তো টোটাল কতজন বেশি আসছে, 5টা রবিবারে বেশি আসছে 270 ইন্টু 5 জন। তো এই যে 270 ইন্টু 5 জন যারা আসছে, সেটা কি হচ্ছে আবার, ওই যদি আমি অ্যাভারেজ বার করতে চাই, টোটাল অ্যাভারেজ বার করতে চাই, সেটা কি হয়ে যাবে, টোটাল 30 দিনের মধ্যে ভাগ হয়ে যাবে। তো 30 দিয়ে ভাগ করে দাও, 9 বার যাচ্ছে, তাহলে 5 9 কত হচ্ছে 45। অর্থাৎ কী হচ্ছে, এই যে প্রত্যেক রবিবারে 270 জন করে বেশি আসছিল, এর ফলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের যে অ্যাভারেজ সেটাতে 45 করে বেশি হচ্ছে। তো অ্যাভারেজ অ্যাকচুয়ালি কত হওয়ার কথা ছিল, যদি 240 করে আসতো তাহলে 240ই হতো। কিন্তু যেহেতু সানডেতে বেশি করে আসছে, 270 জন করে বেশি আসছে, তার জন্য প্রত্যেক দিনের উপর এফেক্ট কত পড়ছে 45। তাহলে টোটাল কত হলো 240 প্লাস 45, অর্থাৎ কত হচ্ছে 285। অর্থাৎ তাদের যে যারা আসে তাদের গড় কত হচ্ছে 285 হলো। ঠিক বোঝা গেছে আই থিঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 40% এবং 55% কম। তো তিনটে সংখ্যা ধরো, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। বলছে তৃতীয় মানে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে এত পার্সেন্ট কম। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, প্রথম সংখ্যাটা কত হবে 40% কম, মানে কত হবে 60। আর দ্বিতীয় সংখ্যাটা 55% কম, মানে কত হবে 45। ঠিক আছে, তো বলছে দ্বিতীয় যে সংখ্যাটি সেটা প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম। তো প্রথম সংখ্যাটি কত হচ্ছে দেখো 60, আর দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে 45। কত কম হচ্ছে 15 কম হচ্ছে। যদি পার্সেন্টেজ বার করতে হয় প্রথম সংখ্যার রেসপেক্টে, তাহলে প্রথম সংখ্যাটা কত 60, পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100, মানে কত হচ্ছে 1/4, 1/4 ইন্টু 100 মানে কত হচ্ছে 25% কম। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে 25 অ্যান্সার হচ্ছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%। দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে। তো দেখো একটা আছে কি চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্যটাকে কী বলা হচ্ছে মার্ক প্রাইস। তারপর কী বলছে যে ক্রয় মূল্য অর্থাৎ কি সিপি, আর বিক্রি করছে তার মানে এসপি। ঠিক আছে, দেখো তো মার্ক প্রাইস যদি 100 হয়, বলছে কোনো দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের, অর্থাৎ চিহ্নিত মূল্য যদি 100 হয়, তার কত হচ্ছে 64%, তাহলে এটা কত হবে 64। আবার দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করছে। তো দেখো দোকানে যখন তুমি কোনো জিনিস কিনতে যাবে তখন যে ছাড় দেওয়া হয় সেটা কোন দামের উপরে দেওয়া হয়, মার্ক প্রাইসের উপরে দেওয়া হয়। তো মার্ক প্রাইস যদি 100 হয়, ছাড় হচ্ছে 12%, তাহলে কততে বিক্রি হবে 88-এ বিক্রি হবে। ঠিক আছে, তো দেখো 100 টাকার জিনিস 88-তে বিক্রি করা হলো। তো বলছে লাভের হার কত, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে কস্ট প্রাইস কত হচ্ছে 64, কিন্তু বিক্রি করছি কততে 88-এ। তাহলে কত বেশিতে বিক্রি করছে দেখো তো 24 বেশিতে বিক্রি করছি। তো এটাকে পার্সেন্টেজে বার করো, কত হচ্ছে যে 24 টাকা প্রফিট হচ্ছে কত টাকার উপরে 64 টাকার উপরে ইন্টু 100। ঠিক আছে, দেখো 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে 8, তাহলে 3/8 ইন্টু 100 মানে কত 37.5%, 37.5%।
5%, অর্থাৎ কী হচ্ছে এখানে যে দ্রব্যটা বিক্রি করা হচ্ছে সেখানে লাভ কত হচ্ছে 37.5%। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, বলছে দুইটি সংখ্যার লসাগু 60, তাদের অনুপাত হচ্ছে 3:4। তো দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 হয়, সংখ্যা দুটো কত হবে 3x আর 4x, ঠিক আছে। তাহলে তাদের লসাগু কত হবে, দেখো লসাগু হবে 3 × 4 × x, এটার মান কত হচ্ছে 60। তাহলে 12x এর মান যদি 60 হয়, 12x = কত হচ্ছে 60, তাহলে x = কত হবে 5। বলছে ওই সংখ্যা দুটির যোগফল, তো সংখ্যা দুটি কত 3x আর 4x, তো 3x + 4x সমান কত হচ্ছে 7x, তো 7x এর মান কত হবে 7 × 5 মানে 35, ঠিক আছে। তো অ্যান্সার কত হলো 35, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা একটা ফর্মুলা বেসড কোশ্চেন। ফর্মুলাটা কী হচ্ছে লেখো, দেখো a³ - b³ = কত হয়, এটা হয় a - b × a² + ab + b², ঠিক আছে। তো দেখো এটাকে যদি আমি এইভাবে লিখি a³ - b³ a² + ab + b², তো এটা সমান কত হবে a - b হবে। দেখো এখানে a সমান কত হচ্ছে 0.362, ঠিক আছে, আর b সমান কত হচ্ছে, দেখো b সমান হচ্ছে 0.1, ঠিক আছে। তো 0.1 আর এটা সমান কত হচ্ছে তোমার a সমান কত হচ্ছে 0.362। তাহলে দেখো এখানে সেইটাই হচ্ছে a³ - b³, ঠিক আছে, আর এটা কত হচ্ছে a² + ab + b² হচ্ছে, দেখো তো সেটা সমান কত হবে a - b হবে। তো বসিয়ে দাও, a এর মান কত হচ্ছে 0.362 - 0.1, তার মানে কত হবে দেখো 0.262 হবে, ঠিক আছে। তো 0.262 হবে, এখানে অ্যান্সার হবে অপশান বি, ঠিক আছে। এরকম নয় কিন্তু 0.361 হবে, এটা কিন্তু পয়েন্টের পরেই আছে 3 আর পয়েন্টের পরে আছে 1, মানে অ্যাকচুয়ালি কত আছে এটা এরকম আছে 0.100, তো কত হবে 262 হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে চলে যাই। বলছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, বলছে তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের কত হচ্ছে 5-এর 4 গুণ। তো বর্তমান যে বয়স সেটা বিয়ের বয়সের কত হচ্ছে 5-এর 4 গুণ হচ্ছে, অর্থাৎ বিয়ের সময় যদি 4 থাকতো এখন কত হয়ে গেছে 5 হয়ে গেছে। তো 4 থেকে যদি 5 হয় কত বেশি হয়েছে 1 বেশি হয়েছে। 1 কেন বেশি হয়েছে, কারণ কি 6 বছর পরে দেখছি, তাহলে 1-এর মান কত হবে 6, তাহলে তার বর্তমান বয়স কত হচ্ছে 5 মানে কত 30, ঠিক আছে। তাহলে তার বর্তমান বয়স কত হলো 30। এখন কি বলছে অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল, তো সেই সময় যদি 5 বছর ছোট থাকে তাহলে আজকেও কী হবে 5 বছরের ছোট থাকবে, তাই তো। তাহলে বলছে অজয়ের বোনের বর্তমান বয়স কত, তো অজয়ের বয়স যদি 30 হয়, অজয়ের বোনের বর্তমান বয়স কত হবে 30 থেকে 5 কম হবে, তার মানে কত হচ্ছে 25 হবে, ঠিক, বোঝা গেছে। খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। বলছে দেখো, বলছে দুটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4%-এর যোগফল a এর 6% এবং b এর 8%-এর যোগফলের 2/3, অর্থাৎ কি হচ্ছে a এর 5%, তাহলে a × 5% প্লাস b এর 4%, অর্থাৎ b × 4% = কত হবে 2/3 কত হচ্ছে তোমার a এর 6% প্লাস b এর কত হচ্ছে 8%। তো দেখো সব জায়গাতে পার্সেন্টেজ আছে, তো পার্সেন্টেজটাকে তুলে দাও, দিয়ে দেখো এখানে কত দাঁড়াচ্ছে 5a + 4b = কত হচ্ছে 2/3, মানে আমি এখান থেকে যদি পার্সেন্টেজ কমন নিয়ে নিই প্রথমটা থেকে আর এটা থেকে পার্সেন্টেজ কমন নিয়ে নিই, দুটোই কী হয়ে যাবে সেম হয়ে যাবে, মানে পার্সেন্টেজ কেটে যাবে, তাহলে 6a প্লাস কত হচ্ছে 8b, ঠিক আছে। দেখো এবার কোনাকুনি গুণ করে দাও, 3 × 5 = 15a প্লাস 3 × 4 = 12b = কত হচ্ছে 12a প্লাস 8 × 2 = 16b, ঠিক। তাহলে দেখো এগুলোকে একপাশে নিয়ে আসো, তাহলে 15a থেকে 12a বাদ গেলে কত হচ্ছে 3a = কত হচ্ছে দেখো 16b থেকে যদি 12b বাদ যায় তাহলে কত হবে 4b, তাহলে a/b সমান কত হবে 4/3, অর্থাৎ a/b সমান কত হবে 4:3। খুব সহজ কোশ্চেন, ঠিক আছে, 4:3 অর্থাৎ অপশান ডি অ্যান্সার হবে এক্ষেত্রে, ঠিক আছে, বুঝতে পেরেছো আই থিঙ্ক। তো দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। এর আগে অলরেডি আমি 2018-2024 মিসলেনিয়াসের সমস্ত কোশ্চেন সলভ করে দিয়েছি, আজকে 2019 সলভ করলাম। এরপরে মিসলেনিয়াসের বাকি যে কোশ্চেনগুলো আছে ম্যাথের সেগুলো আমি তোমাদেরকে ভিডিও আকারে বানিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই